হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম টু সিন এক্সপ্লেইন বিডি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে 14 আগস্ট মুক্তি পেয়েছে বলিউডের তারকাবহুল বিগ বাজেট সিনেমা ওয়ার 2। ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের 6 নম্বর সিনেমা এটি। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন ও তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআর। নাম শুনেই তো বুঝতে পারছেন সামনে কি ধামাকা অপেক্ষা করছে। আমিও আমার নতুন চ্যানেলের প্রথম প্রজেক্ট হিসেবে এই সিনেমাটিকে বেছে নিয়েছি। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাসমূহ ও সেরা সব সিনেমাগুলোর এক্সপ্লেইন নিয়ে আমি এখন থেকে নিয়মিত আপনাদের সামনে হাজির হব। তাই চলুন আর দেরি না করে শুরু করি আমাদের ওয়ার 2 সিনেমার গল্প। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই এক দুর্গম দুর্গে জাপানিজ ইয়াকুজা লিডার তার সাঙ্গপাঙ্গদের নিয়ে রাতের খাবার সারছে। তখনই তার এক সাগরেদ ছুটতে ছুটতে এসে তাকে বলে, মাস্টার, আপনাকে এখনই এই স্থান ত্যাগ করতে হবে। প্রতিপক্ষ গ্যাং আপনাকে হত্যার উদ্দেশ্যে একটা আর্মি পাঠিয়েছে। তখনই দুর্গের দরজা দিয়ে প্রবেশ করেন আমাদের মেজর কবির। ইয়াকুজা লিডার তার পোষা নেকড়েকে কবিরকে হামলার উদ্দেশ্যে পাঠায়, কিন্তু কবিরকে দেখা মাত্রই নেকড়ে শান্ত হয়ে যায় এবং উল্টা কবিরকে অনুসরণ করা শুরু করে। কবির এসে লিডারকে বলে সে একাই এসেছে, আর কোনো সঙ্গী নেই। লিডার জিজ্ঞেস করে, কে তুমি? কবির উত্তর দেয়, সে তার মৃত্যু। কবির বলে সে শুধু তাকে হত্যা করতে এসেছে, বাকিদেরকে সে ছেড়ে দেবে। লিডার প্রতি উত্তরে বলে আজকে তার 75তম জন্মদিন। তার সাগরেদরা তাকে 100 বছর বাঁচার উইশ করেছে, আর কবিরকে জানায় আজকেই তার শেষ রাত হতে চলেছে। তখন 4 জন তলোয়ারধারী এগিয়ে আসে। কবির বন্দুক বের করতে গেলে লিডার জানায় এই স্থান তাদের কাছে মন্দিরের মতো, এখানে বন্দুক ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কবির বন্দুক ফেলে দিয়ে তরোয়াল হাতে ছুটে আসা নিনজাদের মুখোমুখি হয় এবং 0.5x গতিতে স্লো মোশনে তাদেরকে কুপঘাত করতে থাকে। এরপর দুজন সুপার ফাস্ট নিনজাকে সে এক হাতে রিল্যাক্সের সঙ্গে হারিয়ে দেয়। এভাবে সে পুরো একদল নিনজাকে কোনো প্রকার বাধা ছাড়াই খতম করে ফেলে। কোনো জাপানিজ নিনজা যদি এই ফাইটটা দেখে থাকে তাহলে সে অবশ্যই পরিচালকের নামে মামলা করে দিবে যে তাদেরকে প্রচন্ড রকম ভাবে অপমান করা হয়েছে। যাই হোক, অবস্থা বেগতিক দেখে ইয়াকুজা লিডার তার 2 নারী বডিগার্ডকে নিয়ে হেলিকপ্টারে পালাতে চায়, কিন্তু কবির স্পাইডারম্যানের মতো উড়ে গিয়ে হেলিকপ্টারে গুলি করে। হেলিকপ্টারটি লিডারের দুর্গের উপর উপাদিত হয় এবং তার সলিল সমাধি করে। কবির বার্লিনের একটি নাইট ক্লাবে তার এজেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। উল্লেখ্য, কবির এখন একজন কন্ট্রাক্ট কিলার হিসেবে কাজ করছে। সে টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তিদেরকে হত্যা করে। এজেন্ট তাকে তার সর্বশেষ মিশনের পেমেন্ট প্রদান করে এবং বলে তার পারফরমেন্সে সে সন্তুষ্ট, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আর তার সাথে কাজ করতে পারবে না। কবির তার কারণ জিজ্ঞাসা করলে এজেন্ট জানায় সে তাকে এখন থেকে কালির হয়ে কাজ করতে হবে। কবির জানায় সে একজন ফ্রিল্যান্সার কন্ট্রাক্ট কিলার, সে কারোর অধীনে চাকরি করতে রাজি নয়। তখন এজেন্ট বলে কিছু কিছু মানুষ আছে যারা যা চায় তাই পায়, তাদের কোনো দাবি কেউ ফেলতে পারে না। এই বলে কবিরকে চেতনানাশক গ্যাস দিয়ে অজ্ঞান করে ফেলে। এয়ারফোর্সের হেডকোয়ার্টারে নিজের জীবন বাজি রেখে সহকর্মীদের জীবন বাঁচানোর জন্য কর্নেল লুথরার মেয়ে কাভিয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। সম্মাননা অনুষ্ঠান শেষে মিউজিকের তালে তালে বাবা মেয়ে গল্প করতে থাকে এবং নাচতে থাকে। এই সময় কর্নেলের কাছে একটা ফোন আসে। কর্নেল কথা বলতে বাইরে যায়, তখনই তাকে কে যেন ডাক দেয়। হিমালয়ের কোনো এক গোপন ওয়ার হাউসে কবিরের জ্ঞান ফিরে। এক স্পেশাল প্রজেক্টরের সাহায্যে কবিরের সাথে বিশ্বের বিভিন্ন স্থান থেকে কয়েকজন মিটিং এ যোগ দেয়। তাদের দেখে কবির নিশ্চিত হয় কালি কোনো ব্যক্তি নয়, কালি এ সকল ব্যক্তিদের দ্বারা তৈরি একটি গোত্রের নাম বা কোনো সংস্থার নাম, এবং তারাই কবিরকে হায়ার করেছে। এদের উদ্দেশ্য ও পরিকল্পনা অত্যন্ত ভয়ঙ্কর। এরা শুধু কিছু ব্যক্তিকেই হত্যা করে না, এরা একে একে বিভিন্ন দেশ দখল করার পরিকল্পনা করছে। কবিরকে দ্বারা এই বিরাট পরিকল্পনার অংশ হতে বলে এবং প্রথম মিশন হিসেবে পিছে বেঁধে রাখা এক ব্যক্তিকে দেখায়। কবির তার মুখ খুলে দেখে সে ব্যক্তি আর কেউ না, তারই একসময়ের মেন্টর কর্নেল লুথরা, যাকে এয়ারফোর্সের হেডকোয়ার্টার থেকে কিডন্যাপ করে আনা হয়েছে। কবিরকে কালির প্রতি লয়ালটি প্রমাণ করার জন্য কর্নেল লুথরাকে হত্যা করতে হবে। 2 বছর আগের ফ্ল্যাশব্যাকে আমরা ফিরে যাই। লুথরা কবিরকে বিভিন্ন নিউজ পেপারের নিউজ দেখিয়ে বলছে যে অনেকগুলো দেশে যে অ্যাটাক হয়েছে সেগুলো আর কেউ করেনি, এগুলো করেছে কালি নামে একটি গোত্র। কবির তখন বলে তাহলে আমি কালিকে শেষ করে দেই। প্রতি উত্তরে লুথরা জানায় কালিকে খুঁজে পাওয়া অসম্ভব, তাদের নাম পরিচয় কেউ এখনো জানে না। কালিকে হারাতে হলে কালকিতে পরিণত হতে হবে। লুথরাকে মারার জন্য কবির একটা পরিত্যক্ত রেল লাইনে নিয়ে যায়। নিজের একমাত্র শিক্ষক যার সংস্পর্শে আসার ফলে কবির আজকে এই পর্যায়ে আসতে পেরেছে তাকে মারতে ইতস্তত করছিল, কিন্তু লুথরা তার শেখানো দীক্ষার কথা মনে করিয়ে দেয়। বলে দেশের বৃহত্তর স্বার্থের কাছে তার এই ক্ষুদ্র বলিদান কোনো বড় বিষয় নয়। কবির অনেক কষ্টে বুকে পাথর চাপা দিয়ে তার প্রিয় মেন্টরকে গুলি করে। কবিরের গুলি করার দৃশ্যটা কেউ একজন ভিডিও করে রর কাছে সেন্ড করে, যা দেখে কাবিয়া প্রচন্ড শকড হয়ে যায়। কবির আবারও সেই ওয়ার হাউসে ফিরে আসে। কালের মিটিং এ কালের লিডাররা প্রথম মিশন কমপ্লিট করার জন্য কবিরকে অভিনন্দন জানায় ও অফিসিয়ালি কালি টিমে কবিরকে অন্তর্ভুক্ত করে নেয়। তখন পর্দার আড়াল থেকে কবিরের সামনে বেরিয়ে আসে কালির ইন্ডিয়ান প্রধান বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি গৌতম গুলাডি। গুলাডি কালির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কবিরকে জানায়। কবিরের তখন মনে পড়ে 2 বছর পূর্বে লুথরা দেওয়া পরামর্শ যে কালিকে এত সহজে শেষ করা সম্ভব নয়, কালিকে নির্মূল
করতে হলে কালির সিস্টেমের ভিতরে প্রবেশ করে তাকে কালকি হতে হবে। গুলাডি কবিরের নেক্সট মিশনের জন্য ইয়েমেনের আইসিস ক্যাম্পে জয়েন হতে বলে। লুথরাকে মারার ভিডিও রকে কেন দিলেন? নিশ্চয়ই আমি আর আমার দেশে ফিরতে না পারি, এই প্রশ্ন করে কবির গুলাডিকে। গুলাডি তখন বলে, হ্যাঁ, কালির প্রথম পদক্ষেপ লুথরাকে হটানো, যেটাতে তারা সক্ষম হয়েছে। এরপরে তার জায়গায় কালির নিজস্ব লোককে বসানো। এভাবে আস্তে আস্তে তারা পুরো ইন্ডিয়ান সরকারকে কবজা করে ফেলবে। লুথরার শেষকৃত অনুষ্ঠান চলছে, তখন সেখানে নতুন র চিফ সমবেদনা জানাতে আসে। তবে তার উপস্থিতিতে সেখানে থাকা অন্য কর্মকর্তারা খুশি হতে পারে না। হয়তো ডিপার্টমেন্টের সাথে তার সম্পর্ক ভালো নয়। তার নাম বিক্রান্ত। বিক্রান্ত কাভিয়াকে জানায় সে লুথরার হত্যাকারীকে অবশ্যই পাকড়াও করবে। কাভিয়া টিমে যুক্ত হতে চাইলে বিক্রান্ত প্রোটোকলের কথা জানায়, যে কোনো ফ্যামিলি মেম্বার এই টিমে থাকতে পারবে না। তখন লুথরার বন্ধু কাভিয়ার সাহসিকতার কথা বলে, কিন্তু বিক্রান্ত তবুও অস্বীকার করে, বলে সে নিজের টিম নিজেই সাজাবে। তখন মন্ত্রী বলে, কবিরকে ধরার মতো সক্ষমতা তোমার বা তোমার টিমের কারোরই নেই। তার হাতে এক স্পেশাল কমান্ডো রয়েছে, কবিরের সাথে টেক্কা দেওয়ার মতো সক্ষমতা একমাত্র তারই রয়েছে, স্পেশাল ইউনিট অফিসার বিক্রম। দৃশ্যপটে আসে সোমালিয়ার গভীর সমুদ্র বন্দর। জলদস্যুরা ইন্ডিয়ান জাহাজ থেকে কয়েকজন নৌসেনাকে জিম্মি করে রেখেছে। তাদের উদ্ধারের জন্য একটি মিশন পরিচালনা করতে হবে। কিন্তু জলদস্যুদের আস্তানাটি অত্যন্ত সুরক্ষিত একটা জায়গাটি পরিত্যক্ত জাহাজ কারখানা, চারিদিকে মাইন পুঁতে রাখা, কোনোভাবেই সেখানে যাওয়া অসম্ভব। তখন মেজর বিক্রম সেখানে একা যাওয়ার সিদ্ধান্ত নেয়। কোনোরকম অস্ত্র ছাড়াই খালি গায়ে বিক্রম একটা ড্রোনের পাখা ধরে ঝুলে ঝুলে নিঃশব্দে ব্যাটম্যানের মতো জলদস্যুদের ঘাঁটিতে প্রবেশ করে। পুরাই মাথা নষ্ট একটা সিন। এই আইডিয়াটা যার মাথায় এসেছিল সে একটা নোবেল ডিজার্ভ করে। বিক্রম সেখানে ঢুকে একে একে সব জলদস্যুদের ঘায়েল করে ফেলে এবং বন্দী নৌসেনাদের মুক্ত করে নিয়ে আসে। সেই সাথে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে পুরা জলদস্যুদের ঘাঁটি ধ্বংস করে ফেলে। র হেডকোয়ার্টারে কবিরকে মারার পরিকল্পনা সাজানো হচ্ছে। বিক্রান্ত বলে, কবির লুথরাকে একা মারেনি, তার সাথে আরো কেউ আছে। কিন্তু কাভিয়া বলে, কবির কখনোই তার কোনো মিশনে কাউকে সঙ্গে করে না, সে একাই সকল মিশন কমপ্লিট করে। সেই লুথরাকে মেরে তাকে ভিডিও পাঠিয়েছে। তখন বিক্রম বলে, কবির সবসময় লুথরাকে তার বাবার মতো শ্রদ্ধা করত, লুথরাও তাকে সন্তানের মতো স্নেহ করত। তাহলে কবির লুথরাকে কেন মারল? বিক্রম বলে, একজন এজেন্ট শুধুমাত্র 4টি বিষয় ফলো করে: অর্থ, আইডিওলজি, কম্প্রোমাইজ ও ইগো, যার কোনোটাই কবিরের লুথরাকে মারার মোটিভ হিসেবে ধরা যায় না। আর কবিরের কোনো ফ্যামিলিও নেই যার জন্য সে কোনো কম্প্রোমাইজ করতে রাজি হবে। তখনই কাভিয়ার স্মরণে আসে কবিরের সাবেক প্রেমিকা নাইনার এক মেয়ে আছে। দৃশ্যপটে আসে স্পেনের এক ব্যস্ত শহর, যেখানে নাইনার মেয়ে রুহি ক্লাস শেষ করে হাঁটছে। সে সময় কবির তার সঙ্গে যোগাযোগ করে। কবির রুহির সঙ্গে দেখা করতে চায়। তারা একটা নির্দিষ্ট স্থানে মিট করার জন্য ঠিক করে। এ সময় আগে থেকেই অবস্থান করতে থাকা র টিম রুহির পিছু নেয়। র চিফ বিক্রম ও কাভিয়াকে বলে, এইটাই সবচেয়ে উত্তম সময়, এখনই কবিরকে পাকড়াও করতে হবে। বিক্রম কাভিয়াকে ব্রিফিং করে দুজন বেরিয়ে পড়ে মিশনে। তখনই কবিরের কাছে একটা মেসেজ আসে যে র টিম তাদেরকে ফলো করছে। কবির রুহিকে একটা সেফ জায়গায় যাওয়ার নির্দেশ দিয়ে সে বেরিয়ে পড়ে তাদের মোকাবেলা করতে। কবির কয়েকজন র এজেন্টকে মেরে ধরাশায়ী করে। রুহিকে একটি গাড়ি নিয়ে আসতে বলে তাকে। রুহি কবিরের কোন গাড়ি জিজ্ঞেস করলে কবির বলে তার নিজস্ব কোনো গাড়ি নেই, তাকে একটি গাড়ি চুরি করতে হবে, যে পদ্ধতি সে রুহিকে শিখিয়েছে। তখনই কবিরের সামনে এসে উপস্থিত হয় কাভিয়া। কাভিয়া কবিরের দিকে বন্দুক তাক করে জিজ্ঞেস করে সে যেন একবার শুধু স্বীকার করে যে সে তার বাবাকে হত্যা করেনি। কিন্তু কবিরের নীরবতায় বুঝে যায় কবিরই তার বাবার খুনি। কাভিয়া তাকে গুলি করার জন্য রেডি হলেই কবির কৌশলে বন্দুকের গুলি খুলে ফেলে। দুজন হ্যান্ড টু হ্যান্ড ফাইটে লিপ্ত হয়। একসময় কবির সেখান থেকে পালিয়ে রুহির নিয়ে আসা গাড়িতে চড়ে বসে। তখনই গাড়ি নিয়ে এসে তার সামনে উপস্থিত হয় বিক্রম। বিক্রম কবিরকে গাড়ি নিয়ে তাড়া করে। কবিরও জেমস বন্ড স্টাইলে পালানোর চেষ্টা করে। এ সময় ছুটতে ছুটতে তারা একটা ব্রিজের উপর এসে উপস্থিত হয়। কবির বিক্রমকে কাবু করে ফেলতে পারলেও ব্রিজের দুদিক থেকে পুলিশের দল কবিরকে ঘিরে ফেলে। কবির তখন ব্রিজ থেকে গাড়ি নিয়ে নিচে চলন্ত ট্রেনের সাথে লাফিয়ে পড়ে। কিন্তু গাড়ির ল্যান্ডিং ঠিকমতো না হওয়ায় রুহি গাড়ি থেকে ছিটকে পড়ে যাওয়ার উপক্রম হয়। তখন বিক্রম এসে রুহিকে রক্ষা করে। কবির ও বিক্রমের প্রথম ফেস অফ হয়। দুজন মারামারির প্রস্তুতি নিচ্ছিল। তখনই কবিরের গাড়ির কারণে ট্রেনের কন্ট্রোল হারিয়ে ফেলে। সামনে একটি টানেল, ট্রেন থামানো না গেলে অনেক বড় দুর্ঘটনা ঘটবে এবং ট্রেনে থাকা সকল যাত্রী মারা যেতে পারে। তাই বিক্রম ছুটে গিয়ে ট্রেনের ইঞ্জিন খুলে দিয়ে ট্রেন রক্ষা করে এবং কবির ও রুহি টানেলে ক্রাশ করার পূর্বেই পানিতে ঝাঁপ দিয়ে রক্ষা পায়। কবির এরপর রুহিকে নিয়ে হিমাচল প্রদেশের মানালিতে আসে।
যারা ওয়াইড দেখেছেন তাদের নিশ্চয়ই খালিদের কথা মনে আছে। খালিদের মা মানালিতেই থাকে। তার কাছেই রুহিকে নিয়ে আসে কবির। অনেকদিন পর কবিরকে দেখে খুশি হয় খালিদের মা। কবির তাকে রুহিকে নিরাপদে রেখে রাখার অনুরোধ করে। তার এই অনুরোধে খালিদের মা সম্মতি জানায়। কবির এরপরে চলে আসে ইয়েমেনে আইসিস ক্যাম্পে। সেখানে গুলাটিকে মেসেজ দিয়ে বাঁচিয়ে দেওয়ার জন্য কবির ধন্যবাদ জানায়। বলে রোয়াতে কোনো বন্ধু থাকলে অনেক ভালো হতো। তখন গুলাটি বলে মন্ত্রী পরিষদে বন্ধু থাকলে কেমন হয়। সে তখন কবিরকে একটা ভিডিও দেয়, যেখানে প্রথমে দেখা যায় মন্ত্রী বিলাস সারান, যাকে লুথরা শেষকৃত্যে দেখা গেছে। তাকে কালই নিজেদের লোক বানাতে চায়, কিন্তু বিলাস কোনোভাবেই রাজি না। এরপর লুথরা কবিরকে নেক্সট মিশন সম্পর্কে ব্রিফ করে। 3 দিন পর বিলাসের ভাই কালপ্রিশ সারং একটা চার্টার্ড ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া আসবে। সেই ফ্লাইটে বিলাসের স্ত্রীও থাকবে। কবিরের মিশন হলো সেই ফ্লাইটে অ্যাটাক করে তাদেরকে সপরিবারে হত্যা করা। যেন এটা দেখে বিলাস ভয়ে কালীর সঙ্গে হাত মিলায়। বিক্রমের কাছে একটা মেসেজ আসে, সেখানে একটা মেয়ে তাকে দেখা করতে বলে। বিক্রম সেখানে পৌঁছে দেখে কোনো মেয়ে নয়, কবির তাকে দেখা করার জন্য ডেকেছে। তখন বিক্রম কবিরকে জিজ্ঞেস করে কেন ডেকেছে সে। তখন কবির বিক্রমের সামনে কালীর মুখোশ উন্মোচন করে। তার কাছে বিস্তারিত শুনে বিক্রম নিশ্চিত হয় কবিরের মতো দেশপ্রেমী একজন এজেন্ট তো এত বড় দেশদ্রোহী কাজ করতে পারে না। কবির তখন বিক্রমকে জানায় কালী সারাং পরিবারকে নিঃশেষ করে দিতে চাচ্ছে। দুজন মিলে এই পরিকল্পনাকে থামাতেই হবে যে কোনো মূল্যে। কবির ভিতর থেকে ও বিক্রম বাইরে থেকে কাজ করবে, এতে কিন্তু মৃত্যুরও সম্ভাবনা আছে। তখন বিক্রম বলে মৃত্যুকে সে ভয় পায় না। বিক্রম কবিরকে পার্টনার সম্বোধন করে একটা নাচে আমন্ত্রণ জানায়। সিনেমার গল্পের সাথে এই গান আর নাচ কোনোভাবেই যায় না, জোর করে ঢোকানো হয়েছে বলা যায়। যাই হোক, সারাং ফ্যামিলি চার্টার প্লেনে দিল্লি ফিরছে। এ সময় এয়ার হোস্টেস তাদেরকে চেতনানাশক ড্রিঙ্কস পান করিয়ে অজ্ঞান করে ফেলে। এ সময় কবির উপর থেকে জ্যামার ফেলে চার্টার প্লেনের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কবির তার প্লেন দিয়ে চার্টারদের উপরে আসে এবং প্লেন থেকে একে একে আইসিস সদস্যরা নেমে আসে। কিন্তু প্লেনে আগে থেকেই অবস্থান নেওয়া বিক্রম একে একে তাদেরকে মারতে থাকে। একসময় সে প্লেনের উপরে উঠে মারামারি করতে করতে বিপদের সম্মুখীন হলে কবিরও নেমে এসে তার সঙ্গে যোগ দেয়। দুজন মিলে গ্র্যাভিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিজ্ঞানের সকল সূত্রকে ভুল প্রমাণিত করে একে একে সবাইকে মেরে উপরে থাকা প্লেনটি ধ্বংস করে চার্টার্ড বিমানের ভিতরে প্রবেশ করে। প্লেনে থাকা এয়ার হোস্টেসকেও মেরে ফেলে বিক্রম। কবির বিক্রমকে মিশন কমপ্লিট করার জন্য অভিনন্দন জানায়। তখন বিক্রম বলে এটা মিশন ছিল না, এটা ওয়ার্ম আপ ছিল। বিক্রম আরো বলে ওই ব্যক্তিরা কতই না ভাগ্যবান যারা ঘুমের ভিতরেই মৃত্যুবরণ করে। এই কথা শুনে কবির হতবাক হয়ে যায়। হতভম্ব কবিরের দিকে বন্দুক তাক করে বিক্রম একে একে গুলি করে সারাং ফ্যামিলির সবাইকে হত্যা করে। কবিরের আর বুঝতে বাকি থাকে না বিক্রম ও কালীরই একজন সদস্য। তখন বিক্রম কবিরকে বলে তুমি সবসময় বন্ধু চিনতে ভুল করো। তবে সে কবিরকে এবার মারে না। কবিরের হাতে একটা প্যারাশুট ধরিয়ে দিয়ে বলে এখনো তার মৃত্যুর সময় আসেনি। প্লেন থেকে ধাক্কা মেরে বলে আজকের মতো যা কাব্বু। কবিরের তখন মনে আসে কাব্বু এই নামটা একমাত্র তার ছোটবেলার বন্ধু রঘুই ডাকত। আমরা চলে যাই কবিরের ছোটবেলার ফ্ল্যাশব্যাকে। কবির ও রঘু ছিল দুজনেই অনাথ। একদিন কবিরকে বস্তির কিছু ছেলে আটকে মারধর করতে থাকে। এ সময় রঘু এসে তাদের হাত থেকে কবিরকে রক্ষা করে। তারপর দুজনে ক্রাইম পার্টনার হয়ে ওঠে। দুজনে চুরি, ছিনতাই এ জাতীয় ছোটখাটো অপকর্ম করে জীবন চালাতে থাকে। কবির রঘুর কাছ থেকে বিভিন্ন আত্মরক্ষার কৌশল শিখতে থাকে। সে অস্ত্র চালানোর দীক্ষাও পায় সেখান থেকে। এরকমই একদিন একটা দোকানে চুরি করার সময় পুলিশ তাদের ধাওয়া করে কবিরকে ধরে ফেলে। কিন্তু রঘু পালিয়ে না গিয়ে সেও পুলিশের হাতে ধরা দেয়। দুজনের জায়গা হয় শিশু কিশোর সংশোধন কারাগারে। সেখানে একদিন কর্নেল লুথরা এসে তাদেরকে অপরাধের জীবন পিছনে ফেলে একজন সৈন্যের সম্মানিত জীবন গ্রহণ করতে বলে। লুথরার ব্রিফিংয়ে অনুপ্রাণিত হয়ে সবার সঙ্গে রঘু ও কাব্য আর্মি ট্রেনিংয়ে যোগ দেয়। ফিজিক্যাল সকল ট্রেনিংয়ে রঘু প্রথম হয় ও কবির হয় দ্বিতীয়। এই ট্রেনিং থেকে দুজনকে আর্মিতে নেওয়া হবে। তারা নিশ্চিত যে তারা বাদে আর কারো সম্ভাবনাই নেই। কিন্তু সিলেকশনের দিন দেখা যায় কবির আর্মিতে সিলেক্ট হয়েছে, কিন্তু রঘুকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই রঘু মেনে নিতে পারে না। লুথরার কাছে তাকে বাদ দেওয়ার কারণ জানতে চায়। লুথরা জানায় তুমি শারীরিক পরীক্ষা সবার চেয়ে সেরা, কিন্তু একজন সোলজারের এর বাইরেও আরেকটা বড় গুণ থাকা আবশ্যক, সেটা হলো দেশপ্রেম, যেটা কবিরের মধ্যে রয়েছে। রঘুর মধ্যে আছে শুধু নিজের প্রতি অহংকার ও গর্ব। লুথরা রঘুকে রেডি হতে বলে, সে 6 মাস পরে আবার আসবে, কিন্তু রঘু এটা কোনোভাবেই মানতে পারে না। পরদিন রঘু কবিরকে বলে চল আমরা এখান থেকে পালিয়ে গিয়ে নাম্বার 1 হব।
কবির রঘুকে বোঝাতে থাকে যে 6 মাস পর সেও আর্মিতে জয়েন হতে পারবে, কিন্তু একরোখা রঘু কবিরকে নিয়ে পালাতে চায়। তখন কবির বলে সে রঘুর পার্টনার, চামচা নয়। এই কথায় রঘু আরো কষ্ট পায়, বলে তোকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি আমি, আর আজ বাইরের এক লোকের কথায় আমায় ভুলে গেলি। সে তখন কবিরকে বলে সে নাম্বার 1 হয়েই দেখাবে। এই বলে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়। ফ্ল্যাশব্যাক শেষ হয়। পুরা পরিবার হারিয়ে শোকাক্রান্ত মন্ত্রী বিলাস লাইভ টিভিতে এসে ঘোষণা করে পরিবার হারালেও সে সন্ত্রাসীদের সাথে কোনো বোঝাপড়ায় যাবে না। তার বক্তব্য টিভিতে দেখছিল বিক্রম। এ সময় গুলাটি তাকে ফোন করে কবির কিভাবে তার হাত থেকে বেরিয়ে গেল এ সম্পর্কে জানতে চায় এবং যে কোনো মূল্যে কবিরকে খুঁজে হত্যা করতে বলে। তখন বিক্রম বলে কবির কোথায় আছে তা সে জানে। গুলাটি এখন যেখানে থাকবে কবিরও ঠিক সেখানেই যাবে। গুলাটি এটা শুনে হেসে উড়িয়ে দেয়, কিন্তু কবিরকে আন্ডার এস্টিমেট করতে নিষেধ করে। বিক্রম গুলাটির সেফ হাউসের লোকেশন চায়। বিক্রমের আশঙ্কাই সত্যি হয়। কবির কালের সিস্টেম হ্যাক করে মাঝ সমুদ্রে থাকা গুলাটির জাহাজের লোকেশনে পৌঁছে যায় এবং নিঃশব্দে জাহাজে প্রবেশ করে সব গার্ডকে হত্যা করে গুলাটির কাছে যায়। গুলাটি তখন কালির বোর্ড মিটিংয়ে জয়েন করেছিল। ফলে ভাগ্যক্রমে কবির কালের মিটিংয়ের বিষয়বস্তু জানতে পারে। তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করছে, তা হলো ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে হত্যা করা। এরপরে ইন্ডিয়াতে শুধুই কালির রাজত্ব চলবে। তখনই কবির কালির সামনে বন্দি গুলাটিকে নিয়ে উপস্থিত হয় এবং তাদের বলে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর আগে নিজেদের জীবন নিয়ে ভাবো। পৃথিবীর যে কোনাতেই লুকাক তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে মারবে কবির। এটা শুনে সবাই মিটিং অফ করে পালায়। কবির গুলাটিকে মারার প্রস্তুতি নিচ্ছিল, তখনই তার হাতে গুলি করে হেলিকপ্টারের সাহায্যে জাহাজে আসে বিক্রম। বিক্রম কবিরকে তাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয় যে সে কবিরের গুরু। দুজনের রাস্তা একই হওয়া সত্ত্বেও কেন কবির সব জায়গায় সম্মান পায়। রঘু তখন গুলাটিকে জিজ্ঞেস করে সে কালির জন্য এত কিছু করার পরেও কালির টেবিলে রঘুর পরিবর্তে কবির সিট পেল কেন। গুলাটি তখন তাকে বলে ওই চেয়ারে বসার মতো যোগ্যতা তোমার নেই। এই কথা শুনে বিক্রম রেগে যায় এবং বলে কালিতে গুলাটির চেয়ার খালি হলে সেই চেয়ারে কে বসবে। এই কথা বলে গুলাটিকে হেডশট মেরে হত্যা করে। বিক্রম আস্তে আস্তে কবিরকে তার পরিকল্পনার কথা জানায়। সে এখন গুলাটির চেয়ার দখল করলো, এরপর আস্তে আস্তে পুরা কালির কর্তৃত্ব দখল করবে। তার এক হাতে থাকবে কালির টেকনোলজি, আর এক হাতে থাকবে ইন্ডিয়ার ক্ষমতা। আজ কবির যদি তার সাথে থাকতো তাহলে দুই বন্ধু মিলে পুরা ইন্ডিয়ায় রাজ করতে পারত। তখন কবির বলে তুই কখনোই একজন সোলজার হওয়ার যোগ্য ছিলি না। উত্তরে বিক্রম বলে কবির যে দেশের জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছে সেই ইন্ডিয়া তার জন্য ফাঁসির আদেশ দিয়েছে, আর রঘুর জন্য মেডেল। এই বলে কবিরকে গুলি করতে যায়। তখনই কবির জাহাজে ব্লাস্ট করে সেখান থেকে পালায়। কবির একটা স্পিড বোটে করে পালানোর চেষ্টা করে, বিক্রমও তাকে ধাওয়া করে। দুজনের মধ্যে দীর্ঘ সময় চোর পুলিশ খেলা চলে। কবিরকে তাড়াতে তাড়াতে বিক্রম একসময় ফর্মুলা 1 রেসের ট্র্যাকে প্রবেশ করে এবং ভিডিও গেমের মতো ফর্মুলা 1-এর সকল রেসারদের পাশ কাটিয়ে একসময় আবার পানিতে নিয়ে নামে। একসময় কবির প্যারাসুট খুলে বিক্রমের হাত থেকে বেঁচে ফিরে। দৃশ্যপটে আসে র হেডকোয়ার্টার, যেখানে বিক্রান্ত, কাভিয়া ও র টিম গুলাটির মার্ডার সিন পর্যবেক্ষণ করছিল। তারা গুলাটির জাহাজে কবির ছাড়াও আরো একজন বহিরাগতের বন্দুক দেখে সন্দেহ করে সেখানে আরো একজন ছিল। কাভিয়াকে গুলাটির মার্ডার এভিডেন্স চেক করতে বলে রসিফ। এভিডেন্স বক্সে একটা রিং দেখতে পায় কাভিয়া, যেটা সে কাবিরকে গিফট দিয়েছিল। আমরা আবারও ফ্ল্যাশব্যাকে ফিরে যাই আজ থেকে 15 বছর আগে। কবির ও কাভিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একদিন কাভিয়া ওই রিং দিয়ে কবিরকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু কবির বলে সে সোলজার হতে এসেছিল কিন্তু এখন ওয়ারিয়রে পরিণত হয়েছে। কবির চায় না কাভিয়াকে বিয়ে করে তার কোনো পিছুটান তৈরি করতে, যার ফলে তার দেশের প্রতি দায়িত্ববোধে ঘাটতি হয়ে যায় এবং কাভিয়ার প্রপোজাল রিজেক্ট করে দেয়। এতে কাভিয়া প্রচণ্ড কষ্ট পায় এবং কান্না করতে করতে সেই স্থান ত্যাগ করে। কাভিয়া আবারও সেই দেখা করার স্থানে ফিরে আসে। কবির কাভিয়ার কাছে লুথরা, কালী ও বিক্রমের পুরা ব্যাপারটা খুলে বলে। কাভিয়া বলে দেশের জন্য তার বাবার আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। এদিকে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার একটা মিটিংয়ের জন্য ডাভোস যাবে, আর তার সিকিউরিটি টিমের পুরো দায়িত্ব থাকবে বিক্রমের হাতে, মানে একেবারে শেয়ালের হাতে মুরগি বাগিয়ে দেওয়া আর কি। বিক্রম প্রথমবারের মতো কালীর বোর্ড মিটিংয়ে সশরীরে উপস্থিত হয়। সেখানে অন্যান্য মেম্বাররা গুলাটির আসনে বিক্রমকে ইন্ডিয়ান প্রধান হিসেবে অভিনন্দন জানায়। বোর্ড মেম্বাররা ডাভোসে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী হত্যার পরিকল্পনা স্থগিত করতে বলে, কেননা কবির তাদের মিটিং শুনে ফেলেছে। কিন্তু বিক্রম বলে কবিরের কথা কেউ বিশ্বাসই করবে না, আর পিএম কে বিক্রম নিজ হাতে হত্যা করবে, এটা কেউ রুখতে পারবে না।
এদিকে কাভিয়া তার বাবার বন্ধু মন্ত্রী সারাংকে ফোন করে বলে কবির তার সাথেই আছে এবং তারা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চায়। সারাং তাদের একটা স্থানে সাক্ষাৎ করতে বলে। তারা দুজন নির্ধারিত ওই স্থানে পৌঁছালে একদল বাইকার তাদের উপর অতর্কিতে গুলি চালানো শুরু করে। কবিরের আর বুঝতে বাকি থাকে না তারা ফাঁদে আটকা পড়ে গেছে, আর এই ফাঁদ তৈরি করেছে খোদ সারাং নিজেই। কবির সারাংয়ের সব প্ল্যান বুঝতে পারে। মন্ত্রী পরিষদে থাকা কালীর বন্ধুটি সারাং। শুধু তাই না, সারাং নিজের পরিবারকে হত্যার আদেশ দিয়ে দেশবাসীর কাছে নিজের ইমেজ বৃদ্ধি করেছে এবং প্রধানমন্ত্রীকে হত্যা করে ইন্ডিয়ার নেক্সট প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। বাইকারদের গুলির মুখে তারা দুজন কোণঠাসা হয়ে পড়ে। তখনই কবিরের কাছে একটা কোড মেসেজ আসে, আমি আসছি। এই মেসেজটা একমাত্র লুথরাই তার কাছে পাঠাতো। তখনই রসিফ বিক্রান্ত হিরোইক এন্ট্রি নিয়ে মেশিন গান দিয়ে সব বাইকারকে একে একে গুলি করে মেরে ফেলে। বিক্রান্ত জানায় লুথরাকে কালী সম্পর্কে তথ্য সেই প্রথম সাপ্লাই দিয়েছিল, কেননা কবিরের পূর্বের লুথরার ওয়ারিয়র ছিল বিক্রান্ত। কবির বিক্রান্তকে সারাংয়ের সব পরিকল্পনা সম্পর্কে জানায়। বিক্রান্ত তখন পিএম এর মিটিং ক্যান্সেল করতে চাইলে কবির বলে সে বিক্রমকে তাদের প্ল্যান মতোই আটকাবে। এখন তারা যদি প্ল্যান চেঞ্জ করে তাহলে কালী তাদের ধরা পড়ার কথা জেনে যাবে এবং অন্য কোনো প্ল্যান সাজাবে। তখন আহত একজনের কাছে বিক্রম কল দিয়ে জানতে চায় সবাই খতম নাকি। জানানো হয় সবাই শেষ। সে আবারও জিজ্ঞেস করে কবিরকে কষ্ট ছাড়া মারা হয়েছে তো? সে বলে হ্যাঁ। এটা শুনে বিক্রম বন্ধু হারানোর জন্য খুব কষ্ট পায়। দৃশ্যপটে সুইজারল্যান্ডের ডাভোস। বিক্রম তার টিম নিয়ে পিএমকে বিমান থেকে রিসিভ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখনই পিএম এর পিছে পিছে বের হয়ে আসেন রসিফ। এটার জন্য বিক্রম একদমই প্রস্তুত ছিল না, কেননা এই প্ল্যান তো তাকে জানানো হয়নি। বিক্রম জানায় পিএম এর সিকিউরিটির দায়িত্ব এখন থেকে সে নিচ্ছে, আর বিক্রম যেন মন্ত্রী বিলাস সারাংকে নিরাপত্তা দেয়। তার উপর কবিরের হামলার সম্ভাবনা রয়েছে। বিক্রম ও সারাং একটা কেবল কারে করে ঘুরতে বের হয়। সারাং বিক্রমকে তার সঙ্গে থাকার কারণ জিজ্ঞেস করলে বিক্রম রসিফের বলা কথা বলে। সারাং কবিরকে নিয়ে চিন্তার কথা জানালে বিক্রম বলে কবিরকে নিয়ে আর কোনো চিন্তা নেই, সে চিরতরে বিদায় হয়েছে। এটা শুনে সারাং নিশ্চিন্ত হয় এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখতে থাকে। ঠিক তখনই কবির একটা স্নাইপার দিয়ে হেডশট মেরে সারাংকে হত্যা করে। কাভিয়ার ফোন দিয়ে সারাংকে ফোন দিলে রিসিভ করে বিক্রম। কবির তাকে বলে কালী ফেল করেছে, রঘু আবারও দ্বিতীয় হলো। এই বলে বিক্রমকেও সে গুলি করে, তবে হত্যা করার জন্য না, বাঁচিয়ে রাখে আরেকবার চান্স দিতে। সারাংয়ের মৃত্যুর কারণে পিএম এর মিটিং ক্যান্সেল হয়ে যায়। রসিফ এই খবর বিক্রমের গুলিবিদ্ধ হওয়ার খবর মিডিয়াকে জানায়। হাসপাতালে বিক্রমের সামনে একদল লোক কালীর মিটিং প্রস্তুত করে। কালীর প্ল্যানের বড় অংশ সারাংয়ের মৃত্যুর কারণে সবাই বিক্রমের উপর রাগান্বিত হয় এবং বিক্রমকেও হত্যা করতে চায়। বিক্রম তখন তাদের কাছে 24 ঘন্টা সময় চায়। এর মধ্যেই সে কবিরকে হত্যা করবে এবং প্রধানমন্ত্রীকেও হত্যা করে কালীর পরিকল্পনা বাস্তবায়ন করবে। সবাই রাজি হয়। বিক্রম হাসপাতাল থেকে বের হয়ে কবিরকে ফোন করে বলে এবার কোনো কালী কিচ্ছু থাকবে না, লড়াই হবে রঘু বনাম কাব্যুর মধ্যে। যে জীবিত থাকবে সেই হবে প্রথম, দ্বিতীয় নামক কোনো চ্যাপ্টারে থাকবে না। কবির সম্মতি জানায়। তাদের এই কথোপকথন বিক্রান্ত ও কাভিয়া শোনে। তারা কবিরকে যেতে নিষেধ করে, বলে এটা একটা সুইসাইড মিশন হবে এবং এটা তার জন্য জালও হতে পারে। কবির বলে বিক্রমই তার জালে এবার ফাঁসবে। কাভিয়াকে ওয়ারিয়র রিং যত্ন করে রাখতে বলে, বিজয়ী হয়ে এসে সে সেটা গ্রহণ করবে। এই বলে কবির বিক্রমের দেওয়া লোকেশনে পৌঁছায়। বিক্রম কবিরের সাথে হাসি ঠাট্টা করতে থাকে, বলে তার হাতের চাল এখনো শেষ হয়নি। একটা আইপ্যাড কবিরের হাতে দেয়। কবির দেখে কালীর লোক পিএম এর উপর নজর রেখেছে। কবিরের সাথে কলে যুক্ত থাকা বিক্রান্তকে কবির এটা জানায়। বিক্রান্ত সন্দেহভাজন একজনকে গুলি করলে নিরাপত্তায় থাকা পুলিশরা সব তাদের উপর গুলি করতে থাকে। বিক্রান্ত ও কাভিয়া অনেক কষ্টে নিরাপদে পিএমকে গাড়িতে উঠায়। রঘু কবিরকে বলে তুই নিজেকে যত বড়ই হিরো মনে করিস না কেন, তুই আসলে একজন রাক্ষস। তোর কাছে যেই আসে তাকেই তুই খেয়ে ফেলিস। তোর প্রেমিকা নাইনা, তোর শিষ্য খালেদ এবং সর্বশেষ তারই মেন্টর লুথরা, সবাইকেই তুই একে একে হারিয়েছিস। এই কথা শুনে কবির প্রচন্ড রেগে গিয়ে রঘুকে মারতে থাকে। দুইজন তুমুল মারামারিতে লিপ্ত হয়। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না, যাকে বলে একেবারে বাঘে সিংহে লড়াই। বিক্রান্ত কবিরকে কল দিয়ে বলে পিএম নিরাপদ হয়েছে, কিন্তু রঘুর চেহারা দেখে কবির বলে এখনো বিপদ কাটেনি, তাকে ফ্লাইট চেক করতে বলে। লড়াইয়ের এক পর্যায়ে কবির একটা রডের ভিতরে ঢুকে পড়ে। তখন সে রঘুকেও তার সাথে রডে আটকে নেয়।
লড়াই চলতে থাকে সমানে সমানে। এক পর্যায়ে একটা ধারালো বরফখণ্ড রঘুর হার্টে ঢুকে পড়ে। রঘু ব্যথায় কাতরাতে থাকে। কবির তাকে জড়িয়ে ধরে বলে, রঘুই নাম্বার 1। রঘু সবসময় তার হিরো ছিল। কবির আজকে যা হয়েছে সবই রঘুর কারণে। কবির বলে, রঘুই তাকে বাঁচতে শিখিয়েছে। দুজন অনেক ইমোশনাল কথাবার্তা বলে। কালীকে ধ্বংস করার জন্য সে রঘুর সাহায্য চায়। তখন রঘু বলে, আগে তোর পিএমকে বাঁচা। কলে এটা শুনে বিক্রান্ত ও কাভিয়া ছুটে গিয়ে সারাংয়ের কফিন খুলে দেখে তার বুকে অপারেশন করে ভিতরে বোম ঢুকানো। দ্রুত বেগে কফিন বিমান থেকে ফেলে দিতেই বোম ব্লাস্ট হয়। তারা অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। এদিকে কবির প্রিয় বন্ধু রঘুর দেহ কাঁধে করে নিয়ে মারামারির স্থান ত্যাগ করে। বিক্রান্ত দেশে ফিরে মিডিয়ার সামনে এই ঘটনার ব্রিফিং করে। সে জানায়, প্রধানমন্ত্রীর উপর ঘটা হামলায় 6 জন র এজেন্ট সহ মেজর বিক্রম শহীদ হয়েছে। আর এই হামলার জন্য লুথরা ও সারাংয়ের হত্যাকারী কবিরই দায়ী। 9 মাস পর কবির আর রঘু সারা পৃথিবী খুঁজে খুঁজে একে একে কালীর সব লিডারদের মারতে থাকে। রঘু কবিরকে জিজ্ঞেস করে, সে তো রকে বলেছে রঘু মারা গেছে। র যদি সত্যিটা জানতে পারে তখন কি হবে? কবির বলে, বিক্রম মারা গেছে, যে বেঁচে আছে সে তার বন্ধু রঘু, তবে এবার সঠিক পথে। তখন রঘু বলে, আজ থেকে তার কাছেও ইন্ডিয়া ফার্স্ট। দুজন বাইক চালিয়ে দুই রাস্তায় চলে যাওয়ার মাধ্যমে শেষ হয় ওয়ার 2 সিনেমার গল্প। ওয়েট, এখনো শেষ হয়নি, আরেকটু বাকি আছে। সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই হালের সেরা ভিলেন ববি দেওলকে। সে একটা বাচ্চা মেয়ের হাতে ট্যাটু এঁকে দিচ্ছে। মেয়েটা জিজ্ঞেস করে, এটা কিসের ট্যাটু? ববি দেওল বলে, এটা আলফা। মেয়েটা জিজ্ঞেস করে, আলফা মানে কি? উত্তরে বলে, গ্রিক বর্ণমালার প্রথম শব্দ ও তাদের প্রোগ্রামের মূল নীতিবাক্য। সবার আগে, সবার চেয়ে শক্তিশালী। প্রতিটি শহরে এক একটি জঙ্গল, আর সেই জঙ্গলে রাজ করবে একমাত্র আলফা, আর তুমি হবে সেই আলফা। এই দৃশ্য থেকে একটা ধারণা পাওয়া যায়, সম্ভবত ইয়াশ রাজ ফিল্মস তাদের স্পাই ইউনিভার্সে আরও একটা নতুন চরিত্র যুক্ত করতে যাচ্ছে। তাদের 7ম সিনেমার টাইটেল হবে আলফা। তো আজকের মতো এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার জন্য কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন। এবং আরও নতুন নতুন সিনেমার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে দেখা হবে সুপারস্টার রজনীকান্ত অভিনীত কুলি সিনেমার গল্প নিয়ে। আলবিদা।